हेलो स्टूडेंट वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज आमी तोमादेर क्लास 11 एकटी अत्यंत गुरुत्वपूर्ण चैप्टार पढ़ाते चलेছি जार नाम तोमरा सबाई बोर्डे देखते पाচ্ছো जैव যৌগের रसायन। আমরা এখানে আজ শিখতে চলেছি যে জৈব যৌগ কাকে বলে। তাহলে জৈব যৌগ মানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলি আমাদের জীবজ অণু থেকে পাওয়া যায়। জীবজ অণু মানে কি? জীবজ অণু মানে সেটা উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ থেকে পাওয়া যায়। যেমন আমাদের উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ থেকে যে সমস্ত হরমোন, উৎসেচক ইত্যাদি যে সমস্ত জিনিসগুলি পাওয়া যায় বা প্রোটিন, ফ্যাট এই সমস্ত অণুর মধ্যে এই জৈব যৌগ জিনিসগুলি আছে। জৈব যৌগ জিনিসটা হচ্ছে এরকম যে কার্বন পরমাণু দ্বারা গঠিত যে বিশাল সংখ্যক যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুগুলির একটি ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা এই ধর্মগুলি দেখতে পাওয়া যায়। তাহলে ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা এই জিনিসগুলো আমরা পরে বুঝবো। তাহলে দেখো আমরা জৈব যৌগ কাকে বলে আমরা একটু দেখি, বোর্ডের দিকে দেখো। বলছে কার্বন পরমাণু দ্বারা গঠিত যে বিশাল সংখ্যক যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা ধর্ম ইত্যাদি বৈশিষ্ট্যগুলি দেখা যায়, তাদের আমরা বলবো জৈব যৌগ। এই সমস্ত যৌগের রসায়নকে আমরা বলবো জৈব রসায়ন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জৈব যৌগ মানেই কার্বন পরমাণু থাকবেই, ঠিক আছে। তার মানে কার্বন পরমাণু থাকলেই তাদেরকে আমরা জৈব যৌগ বলবো, এটা যেমন ঠিক কথা, সেরকমই কার্বন পরমাণু ছাড়াও আরও অনেক মৌল নিয়ে আমরা জৈব যৌগ তৈরি করতে পারি। সেই মৌলগুলো কি কি দেখো আমরা বোর্ডের দিকে তাক। সেই মৌলগুলোর মধ্যে থাকবে অক্সিজেন পরমাণু থাকতে পারে, নাইট্রোজেন পরমাণু থাকতে পারে, অথবা থাকতে পারে সালফার পরমাণু, অথবা থাকতে পারে ফসফরাস পরমাণু, অথবা হ্যালোজেন। আমরা হ্যালোজেনকে এক্স দিয়ে বলছি, বা এক্স মানে যেখানে হচ্ছে ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, বা আয়োডিন ইত্যাদি। তাহলে এই সমস্ত মৌলগুলো এই কার্বন পরমাণুগুলোর সঙ্গে যুক্ত হয়ে আর কি হতে পারে? জৈব যৌগ তৈরি করতে পারে। আচ্ছা, এখানে আর একটা কথা আমরা ভুলে গেছি, এখানে হাইড্রোজেন পরমাণুও থাকতে পারে। তার মানে আমরা কী শিখলাম আরেকবার রিপিট করে দিই, শুনে নাও ভালো করে। কার্বন পরমাণু গঠিত যে বিশাল সংখ্যক যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, আমরা ক্যাটিনেশন ধর্মটা ভালো করে আন্ডারলাইন মেরে রাখো, এটা আমরা এক্ষুনি আসবো। সমবয়বত ধর্ম, এটাও কাকে বলে আমরা শিখবো এক্ষুনি। ইত্যাদি বৈশিষ্ট্যগুলি দেখা যায়, তাদেরকে আমরা বলছি জৈব যৌগ। এই সমস্ত যৌগের যে রসায়ন, আমরা কেমিস্ট্রি পড়ছি রসায়ন, তাকে আমরা বলছি জৈব রসায়ন। আর কি আমরা বললাম যে জৈব যৌগ মানেই তাতে কার্বন পরমাণু তো অবশ্যই থাকবে, তার সঙ্গে কি থাকবে? হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, সালফার, ফসফরাস এবং এক্স মানে হচ্ছে যেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সমস্ত পরমাণুগুলোও থাকবে। আচ্ছা, আমরা একটা জৈব যৌগের খুব সাধারণ এবং সিম্পল একটা উদাহরণ যেটা বলতে পারি, সেটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে থাকে। স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জৈব যৌগ থাকে, সেটা হচ্ছে ইউরিয়া নামক একটি যৌগ থাকে স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে, যেটার নাম হচ্ছে CONH2, যেটা হচ্ছে ফর্মুলা CONH2 এটা হচ্ছে ইউরিয়ার একটা সংকেত। আচ্ছা, এই জৈব যৌগটা তোমরা ক্লাস 10এও পড়েছো। এই জৈব যৌগটা প্রথম তৈরি হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট নামক একটি অজৈব যৌগ থেকে। দেখো অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত হচ্ছে NH4CNO। NH4CNO হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত। এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম বিজ্ঞানী ভোলহার এই জৈব যৌগটি তৈরি করেন। তাহলে এই যৌগটার নাম আমরা তলায় লিখছি অ্যামোনিয়াম সায়ানেট। একটু ভালোভাবে বানানটা দেখে নেবে, অ্যামোনিয়াম সায়ানেট, এইটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটা একটা অজৈব যৌগ বা অজৈব যৌগ বলতে পারো, এবং অজৈব যৌগ থেকে আমরা তৈরি করছি এটা ইউরিয়া। দেখে নাও, তাহলে ইউরিয়া হচ্ছে আমার জৈব যৌগ আর এইটা হচ্ছে অজৈব যৌগ। তাহলে বিজ্ঞানী ভোলহার প্রথম এই অ্যামোনিয়াম সায়ানেট নামক অজৈব যৌগটি থেকে এই জৈব যৌগটি তৈরি করে। তাহলে দেখো আমরা এখানে কার্বন পরমাণু নিয়ে যে জৈব যৌগ তৈরি হয়, তাহলে জৈব যৌগ মাত্রই তাতে কি থাকবে? কার্বন পরমাণু থাকবেই। তাহলে শুধু তো মাত্র কার্বন পরমাণু নিয়েই তো জৈব যৌগ তৈরি হয় না। এই জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু ছাড়াও আরও যে সমস্ত পরমাণুগুলো থাকতে পারে সেগুলো আমরা একটু লিখি। দেখো, তার মধ্যে প্রথমেই আছে হাইড্রোজেন পরমাণু, তারপরে হচ্ছে অক্সিজেন পরমাণু, তারপরে হচ্ছে নাইট্রোজেন পরমাণু, তারপরে হচ্ছে সালফার পরমাণু, তারপরে হচ্ছে ফসফরাস পরমাণু, তারপরে হচ্ছে এক্স
পরমাণু, যেখানে এক্সটা কি, এক্স বলে কোনো পরমাণু হয় না। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, ফ্লুরিন হতে পারে, অথবা মনে করো আয়োডিন, এই সমস্ত হচ্ছে এগুলোকে বলা হয় হ্যালোজেন। তার মানে কি আমরা শিখলাম যে জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু তো থাকবেই, একদম শিওর কার্বন পরমাণু থাকবে, তার সঙ্গে থাকবে হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, সালফার, ফসফরাস এবং থাকবে আমার এটা হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে হ্যালোজেন পরমাণুগুলো। আচ্ছা, এরপরে আমরা শিখবো যে জৈব যৌগের আমাদের একটা খুব সিম্পল উদাহরণ আমরা জানবো, যেটা থাকে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে থাকে। যেমন স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে থাকে ইউরিয়া নামক একটি জৈব যৌগ থাকে, ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি অনেকে জানো, দেখে নাও, CONH2 এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ঠিক আছে, এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তা বিজ্ঞানী ভোলহার প্রথম এই ইউরিয়া যৌগটি তৈরি করেন, যেটি একটি জৈব যৌগ, যেটি তৈরি করেন কোথা থেকে, যেটি তৈরি করেন একটি অজৈব যৌগ থেকে। অজৈব যৌগটির নাম কি, অজৈব যৌগটির সংকেত আমরা লিখছি, নাম লিখবো এক্ষুনি, অ্যামোনিয়াম সায়ানেট। এইটা হচ্ছে অজৈব যৌগ। এই অজৈব যৌগ থেকে প্রথম কৃত্রিম উপায়ে এই জৈব যৌগটি তৈরি করেন, যার নাম হচ্ছে ইউরিয়া, CONH2। তাহলে এটার নাম খুব ভালোভাবে আমরা একটু জানবো, দেখে নাও, লিখে নাও সবাই, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, CYANAT, অ্যামোনিয়াম সায়ানেট। আর এটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া, তার মানে জৈব যৌগ, আর এটা হচ্ছে অজৈব যৌগ। আচ্ছা, এখানে তোমাদের মনে বলে রাখি যে এই অজৈব যৌগ থেকে প্রথম বিজ্ঞানী ভোলহার ইউরিয়া যৌগটি তৈরি করেন। আশা করি এতক্ষণ যা পড়া হলো সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট যা আলোচনা করব সেটা হচ্ছে কার্বন পরমাণুর বিশেষ কতগুলি ধর্ম। তাহলে এখানে কার্বন পরমাণুর বিশেষ কতগুলি ধর্মের মধ্যে প্রথমে আমরা শিখব কি, ক্যাটিনেশন ধর্ম। তাহলে আমরা দেখে নিই ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি, দেখে নাও সবাই, বোর্ডেতে লেখা আছে যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন কার্বন শৃঙ্খল গঠন করে, তাকেই ক্যাটিনেশন ধর্ম বলে। সবাই কিন্তু নোট ডাউন করবে, কারণ এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো আরেকবার, যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন কার্বন শৃঙ্খল গঠন করে, তাকে আমরা বলছি ক্যাটিনেশন ধর্ম। তাহলে জিনিসটা কি, সমযোজী এক বন্ধন, এক বন্ধন কোন কোন যৌগে হয়, কার্বন কার্বন এক বন্ধন হতে পারে, আর কি হতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন হতে পারে, আর কি হতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন হতে পারে। তাহলে এই কার্বন কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে একটা সুস্থিত কার্বন কার্বন শৃঙ্খল গঠন করে। শৃঙ্খল মানে হচ্ছে চেন। এই শৃঙ্খল দু রকমের হয়, একটা মুক্ত শৃঙ্খল হতে পারে, একটা বদ্ধ শৃঙ্খল হতে পারে। যেমন কার্বন কার্বন এখানে আমরা দেখিয়েছি এক বন্ধন, দ্বিবন্ধন, তিন বন্ধন। এবারে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খলটা একটু দেখে নাও, সেটা কার্বন কার্বন এরকম কার্বনের অনেক অসংখ্য চেন হতে পারে, অথবা এরকম হতে পারে কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন আবার ডবল বন্ড, এরকমভাবে অনেক শৃঙ্খল গঠন করে। যেমন এখানে একটা ক্যাটিনেশন ধর্ম দেখতে পাওয়া যায়, যেমন আমরা যে প্রোটিন, ফ্যাট, লিপিড অথবা যে পলিথিন, যে পলিপ্যাক ব্যবহার করি, সেগুলোর মধ্যে এই ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বনের একটা অনেক বড় একটা চেন বা শৃঙ্খল গঠন করে। তাহলে আমরা এখানে বললাম মুক্ত শৃঙ্খলের কথা বললাম। আর বদ্ধ শৃঙ্খল কেমন, বদ্ধ শৃঙ্খল যেমন বেনজিন বলয়, বেনজিন বলয় সম্বন্ধে ডিটেলস তোমরা পাবে পরবর্তী ক্লাসে, পাবে ক্লাস 12-এ পাবে। এটা একটা বদ্ধ শৃঙ্খল। আরও আছে বদ্ধ শৃঙ্খল, ঠিক আছে, আরও আছে বদ্ধ শৃঙ্খল, এইগুলো এটাও আছে বদ্ধ শৃঙ্খল চেন, এরকম আরও আছে, এইরকম আছে বদ্ধ শৃঙ্খল, এরকম বিভিন্ন বদ্ধ শৃঙ্খলের আমরা চেন পাবো। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস পড়বো, পরে আলোচনা করব, পরের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। আর এখানে আমাদের মেন আছে কার্বন কার্বন মুক্ত শৃঙ্খল সম্বন্ধে। আশা করি আগের ক্যাটিনেশন ধর্মটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো আমরা কি আলোচনা করছি। এবারে নেক্সট যে ধর্মটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমবায়বদ্ধ ধর্ম। জিনিসটা দেখো, একই আণবিক সংকেত দ্বারা অনেকগুলি ভিন্ন ভিন্ন ধর্মের জৈব যৌগকে প্রকাশ করা যায়। জৈব যৌগের এই বিশেষ ধর্মকে আমরা বলবো সমবায়বদ্ধ ধর্ম। আরেকবার রিপিট করছি, দেখে নাও, একই আণবিক সংকেত দ্বারা অনেকগুলি ভিন্ন ভিন্ন ধর্মের জৈব যৌগকে প্রকাশ করা যায়। জৈব যৌগের এই বিশেষ ধর্মকে বলা হয় সমবায়বদ্ধ ধর্ম। যেমন আমরা এই জিনিসটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো, দেখে নাও উদাহরণটা হচ্ছে, যেমন মনে করো C2H6O, এইটা কি, এটা হচ্ছে একটা একই আণবিক সংকেত। এই একই আণবিক সংকেত দ্বারা আমরা দুটো যৌগকে প্রকাশ করতে পারি।
কি কি দুটো যৌগ দেখে নাও, একটা হচ্ছে C2H5O, এইটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল। আর আরেকটা যেটা সেটা হচ্ছে CH3OCH3, এটা হচ্ছে একটা ইথার, এটা হচ্ছে একটা ইথার। তাহলে জিনিসটা কি দেখিনি, এর সঙ্গে আমি জিনিসটা মেলাই, বলছে একই আণবিক সংকেত। তাহলে দেখো এইটা আর এইটার আণবিক সংকেত দেখো একই C2H6O, কিন্তু দ্বারা অনেকগুলি কি হচ্ছে ভিন্ন ভিন্ন ধর্ম। তাহলে অ্যালকোহলের ধর্ম আলাদা আর এদিকে ইথারের ধর্ম আলাদা। আমরা অ্যালকোহল এবং ইথার কি জিনিস আমরা পরে আসবো। অ্যালকোহল তোমাদের একটু সংক্ষেপে বলে রাখি, এখানে অ্যালকোহল মানে যে এই যে OH গ্রুপ আছে সেটাকে আমরা বলবো অ্যালকোহল, এবং যে ইথার মানে যে O এবং দুদিকে দুটো যে অ্যালকিল গ্রুপ আছে সেটাকে আমরা বলবো ইথার। তাহলে একদিকে হলো অ্যালকোহল, একদিকে হলো ইথার, দুজনের কি আছে ধর্ম আলাদা, কিন্তু দুজনের দেখো সংকেত যে আণবিক সংকেত কিন্তু একই। তার মানে এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর একটা বিশেষ ধর্ম, যেটাকে আমরা বলছি সমবায়বতা ধর্ম। তাহলে আমরা আবার শিখি আরেকবার, তো বলছে একই আণবিক সংকেত দ্বারা অনেকগুলি ভিন্ন ভিন্ন ধর্মের, মানে অ্যালকোহল এবং ইথার দুজনের দেখো আণবিক সংকেত একই। দেখো এখানে C2 দেখো C2 আছে, H কটা 6টা, দেখো এখানে 5টা একটা 6টা, C2H6, O কটা, O হচ্ছে একটা, তাহলে C2H6O, এটাও মানে C2H6O, এটাও মানে দেখো C2, দেখো এখানে একটা এখানে একটা, তাহলে C2। হাইড্রোজেন কটা 3টে আর 3টে 6টা, দেখো H6, অক্সিজেন দেখো একটা, তাহলে এটাও C2H6O, এটাও C2H6O, কিন্তু এই C2H6O দিয়ে আমরা অ্যালকোহলকেও এক্সপ্রেস করতে পারি, আবার ইথারকেও এক্সপ্রেস করতে পারি। দেখো তাহলে আমরা নেক্সট যে কার্বন পরমাণুর বিশেষ কতগুলি ধর্মের মধ্যে আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমগোত্র শ্রেণী। এটা কি জিনিস আমরা একটু বুঝে নিই। দেখো বোর্ডে সবাই আমরা লিখেছি, তোমরা সবাই অবশ্যই লিখে নেবে। দেখো হচ্ছে বিভিন্ন জৈব যৌগগুলিকে এক একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে কেমন, বিভিন্ন জৈব যৌগগুলিকে এক একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে যৌগগুলির রাসায়নিক ধর্ম প্রায় একই, রাসায়নিক ধর্ম একই বা এটা প্রায় একইও করতে পারো। তাহলে আমরা কীরকম করব, তাহলে দেখে নাও, যেমন আমরা CH3OH, এইটা হচ্ছে একটা অ্যালকোহল, এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথানল, ঠিক আছে। তাহলে এখানেও দেখো OH আছে, আবার পরের গ্রুপটার আমরা নাম লিখতে পারি CH2H5OH, এখানেও দেখো অ্যালকোহল আছে, তাহলে এটা হচ্ছে ইথানল, ঠিক আছে, এটা হচ্ছে ইথানল। এরপর আমরা কি লিখতে পারি C3H7OH, এইটা হচ্ছে প্রোপানল। এই নামকরণগুলো আমি ফটাফট লিখছি, এইগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে দেখো এখানে বিভিন্ন জৈব যৌগগুলিকে, যেমন ইথানল, এটা মিথানল, এটা ইথানল, এটা প্রোপানল, এগুলো সবকটাতেই দেখো OH গ্রুপ আছে। এই OH গ্রুপটা কী জিনিস আমরা এক্ষুনি আসবো, সেটা হচ্ছে কার্যকরীমূলক, আমরা আলোচনা করব এক্ষুনি। তাহলে এই মিথানল, ইথানল এবং প্রোপানলের মধ্যে দেখো এক একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এইগুলোকে সব আমরা অ্যালকোহলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তার মানে যেখানে জৈব যৌগগুলোর রাসায়নিক ধর্ম প্রায় এক, তার মানে অ্যালকোহল মানে এরও যা ধর্ম, মিথানলেরও যা ধর্ম, ইথানল এটারও প্রায় একই ধর্ম, আর প্রোপানল এটারও প্রায় একই ধর্ম। আমরা আরও কিছু উদাহরণ শিখব, যেমন এখানে আমরা শিখছি এইটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, আমরা লিখছি, সবাই নোট ডাউন করো, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তারপরে হচ্ছে CH3COOH, এটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড দেখো দুটোতেই দেখো একই গ্রুপ আছে, তাহলে এগুলোকে আমরা সব অ্যাসিডের দলে ফেলে দিয়েছি। আর কি কি আমরা শিখবো, আর কি কি শিখবো, দেখো আর একটা আছে ফর্ম্যালডিহাইড, এটার নাম হচ্ছে ফর্ম্যালডিহাইড। আরও একটা আছে CH3CHO, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে একই ধর্মভুক্ত। তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে কিন্তু অ্যাসিটালডিহাইডের ধর্মের আলাদা, কিন্তু এইখানেও দেখো এই ফর্ম্যালডিহাইডের এই যে CHO আর এই CHOর গ্রুপের মিল আছে, তাই এইগুলোর ধর্ম একই। তাহলে আমরা এখানে কি শিখলাম, সমগোত্র শ্রেণীটা আরেকবার দেখে নাও সবাই। বিভিন্ন জৈব যৌগগুলিকে এক একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে যৌগগুলির রাসায়নিক ধর্ম একই। তাহলে এখানে কি হচ্ছে, এদের রাসায়নিক ধর্ম এক, এদের এই যে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা ফর্মিক অ্যাসিড, তাহলে এদের
রাসায়নিক ধর্ম এক, ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড রাসায়নিক ধর্ম এক, আবার এই ফর্মালডিহাইড এই অ্যাসিটালডিহাইড এদের রাসায়নিক ধর্ম এক। আমরা তাহলে এরপর কার্বন পরমাণুর বিশেষ ধর্মগুলোর মধ্যে পরবর্তী যে ধর্মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জটিলতা। তাহলে আমরা কি শিখলাম দেখো, এখানে কি জটিলতা ব্যাপারটা কি একটু শিখে নিই। বলছে অনেক জৈব যৌগের অণুর গঠন খুবই জটিল প্রকৃতির। ব্যাপারটা কি আরেকবার বলি, অনেক জৈব যৌগের অণুর গঠন খুবই জটিল প্রকৃতির। যেমন এইটা সম্বন্ধে আমরা আরও পরে শিখব। যেমন আমরা দেখি কিছু জৈব যৌগ, যেমন উদাহরণ কি কি, যেমন হচ্ছে প্রোটিন। প্রোটিন জৈব যৌগ, এটা একটা জৈব যৌগ আমাদের শরীরে পাওয়া যায়, এর অণুর গঠন খুবই জটিল প্রকৃতির। আচ্ছা প্রোটিন আছে, তারপর হচ্ছে স্টার্চ। স্টার্চ এই জৈব যৌগটার অণুর গঠন খুবই জটিল প্রকৃতির। এই স্টার্চটা পাওয়া যায় ভাতের ফ্যানে, ভাতের ফ্যান থেকে আমরা স্টার্চ পাই। তাহলে এই স্টার্চের এটাও জৈব যৌগ, এটার অণুর গঠন কিন্তু খুবই জটিল প্রকৃতির। আর কি কি আছে, বিভিন্ন উৎসেচক, বিভিন্ন উৎসেচক ইত্যাদি। তাহলে এই সমস্ত জৈব যৌগগুলোর অণুর গঠন খুবই জটিল প্রকৃতির। এই সমস্ত এদের অণুর গঠন তোমরা শিখবে আরও আপার লেভেলে, আরও হায়ার লেভেলে গিয়ে তোমরা শিখবে। আচ্ছা নেক্সট আমরা আলোচনা করব বিক্রিয়ার বেগ। 5 নাম্বার উদাহরণ, 5 নাম্বার ধর্ম বিক্রিয়ার বেগ। বিক্রিয়ার বেগে দেখো কি আছে, বলছে জৈব যৌগগুলি সমযোজী, তাই এরা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নিত হয় না এবং এরা তড়িৎ পরিবহন করে না। একদম ঠিক। এরা একক অনুরূপে অবস্থান করে, তাই এদের রাসায়নিক বিক্রিয়া খুবই ধীর গতিতে ঘটে। আবার পড়ি, জৈব যৌগগুলি সমযোজী প্রকৃতির। আমরা জানি, কারণ কার্বন থাকলেই সেটা সমযোজী হবে অবশ্যই, কার্বন হাইড্রোজেন অক্সিজেন এরা সমযোজী প্রকৃতির, তাই এরা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নিত হয় না। এটা আমরা ক্লাস 10-এও পড়েছি আগের ক্লাসে, যে আমরা এটা জলে দ্রবীভূত হতে পারে না বা গলিত অবস্থায় আয়নিতও হয় না। তাহলে আয়নিত না হলেই কি করবে না, তড়িৎ পরিবহন করবে না, আমরা জানি। এবং তাই এরা কি হচ্ছে, একক অনুরূপে অবস্থান করে, মানে একক একটা অণু হয়ে থাকে, সেটা আয়নে ভাঙে না, তাই এটা একক অনুরূপে অবস্থান করে, তাই এদের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে। তাহলে আমরা কি শিখলাম, যে বিভিন্ন জৈব যৌগের রসায়নের ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বপূর্ণ এটা, যে জৈব যৌগগুলো রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে না ধীরে ধীরে ঘটে। এখানে আমরা শিখলাম যে জৈব যৌগগুলোর রাসায়নিক বিক্রিয়া খুবই ধীর গতিতে ঘটে। তাহলে আমরা নেক্সট আলোচনা করব লাস্ট যেটা ধর্ম, সেটা হচ্ছে পলিমারাইজেশন। এখানে আমরা কি শিখবো দেখো, বলছে একই যৌগের 2 বা ততোধিক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ পৃথক যৌগের অণু গঠন করতে পারে, এই ঘটনাকে পলিমারাইজেশন বলে। আর একবার দেখে নাও, একই যৌগের, মানে যৌগ একই হতে হবে, 2 বা ততোধিক, দুটো হতে পারে অথবা তারও বেশি, 2 বা ততোধিক অণু পরস্পর যুক্ত হয়ে, মানে একসঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি হবে, পৃথক মানে আলাদা, বৃহৎ মানে অনেক বড় যৌগের অণু গঠন করতে পারে। সেটা আমরা উদাহরণটা এক্ষুনি আসছি, এই ঘটনাকেই আমরা বলছি পলিমারাইজেশন। দেখো যে উদাহরণটা আমরা লিখবো এক্ষুনি সেটা জানো তোমরা সবাই, যেমন হচ্ছে CH211CH2, এইটা হচ্ছে একটা ইথিলিনের সংকেত। এদের নামকরণ কিভাবে আসছে আমরা পরবর্তী ভিডিওগুলো দেখাবো। আমরা ইথিলিনকে আমরা যদি n খানা ইথিলিনের অণু নিই, n খানা ইথিলিনের অণুকে আমরা যদি হিট দেওয়া হয়, হিট বা অন্যান্য আরও অনেক রাসায়নিক প্রক্রিয়া আছে, তাহলে n খানা ইথিলিনের অণুকে যদি আমরা হিট দিয়ে যুক্ত করি, যুক্ত করলে এরা কীরকমভাবে যুক্ত হবে দেখে নাও, CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল N, এইটা কিসের সংকেত, এইটা হচ্ছে পলিথিনের সংকেত। পলিথিন বা যেটাকে বলি আমরা পলিইথিলিন, অর্থাৎ আমরা যে পলিথিন ব্যবহার করি সেই পলিথিনের সংকেত হচ্ছে এইটা। তাহলে আমরা কি শিখলাম, যে একই যৌগের, সেটা n খানা যৌগের 2 বা ততোধিক অণু পরস্পর যুক্ত হচ্ছে, মানে এরা পরস্পর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে, পৃথক বৃহৎ যৌগের অণু গঠন করছে, অর্থাৎ একই কিন্তু আলাদা, পৃথক বৃহৎ যৌগের অনেক বড়। এই পলিথিন জিনিসটাকে দেখতে অনেক বড়, n খানা থাকে, এরকম লম্বা লম্বা CH2 চেন n খানা থাকে, এই পৃথক বৃহৎ যৌগের অণু গঠন করতে পারছে, এই ঘটনাকে বলা হচ্ছে পলিমারাইজেশন। এইটা হচ্ছে জৈব যৌগের, অর্থাৎ কার্বন পরমাণুগুলির মধ্যে জৈব যৌগের একটি বিশেষ ধর্মের মধ্যে পড়ে এই পলিমারাইজেশন। এইটা হচ্ছে যতগুলো আমরা পড়ালাম তার মধ্যে একটি অন্যতম ধর্ম হচ্ছে এই পলিমারাইজেশন। তাহলে আচ্ছা, এর আগে আমরা যা সম্বন্ধে আলোচনা করেছি, কার্বন পরমাণুর যে
ধর্মগুলো সম্বন্ধে আলোচনা করেছি, আশা করি সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব কার্বন পরমাণুর চতুর্যোজ্যতা। আচ্ছা, চতুর্যোজ্যতা মানেটা কি? চতুর্যোজ্যতা মানে হচ্ছে চার যোজ্যতা, অর্থাৎ চারটি হাত থাকবে। কীরকম চারটি হাত আমরা একটু দেখি। যেমন কার্বন পরমাণুর আমরা কার্বন হচ্ছে 6, এটা আমরা জানি, 6 হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কেমন দেখতে লাগবে, এগুলো তোমরা পড়েছো। 1s2 2s2 2p2, দেখো 1s2 2s2 2p2, তার মানে এটা এইরকম ইলেকট্রনসগুলো আমরা দেখাতে পারি এইরকম, এবং এইটাকে দেখাতে পারি আমি এইরকম এইরকম। এখানে এটা থাকে px এবং এটা থাকে py, এবং যার pz থাকে ভ্যাকান্ট। এটা কোন স্টেট? এটা হচ্ছে নর্মাল স্টেট, নর্মাল স্টেট, বা যেটাকে তুমি NSও লিখতে পারো, নর্মাল স্টেট। ঠিক আছে, তাহলে কার্বন পরমাণুর আমরা চতুর্যোজ্যতা প্রমাণ করছি, দেখে নাও। কার্বন পরমাণুর হচ্ছে NS মানে নর্মাল স্টেট। নর্মাল স্টেটে কী রকম কনফিগারেশন দেখাচ্ছে? 1s2 2s2 2p2, 2 2 4 2 6, ঠিক আছে, 6 মিলেছে। তাহলে 1s2 কেমন দেখতে? একটা ক্লকওয়াইজ থাকবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা জানি। 2s2 একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো আমরা ইলেকট্রনের পরমাণুর গঠনে আমরা শিখেছি। px একটা আছে, py একটা হচ্ছে ভ্যাকান্ট। আচ্ছা, এক্সাইটেড স্টেটে কেমন হবে? 6es হচ্ছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে কী হয়? এই যে একটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন জাম্প করে এই pz অরবিটালে প্লেসড নেয়। তাহলে এটা আমরা কেমন কনফিগারেশনটা দেখাবো? 1s2 সম্বন্ধে কোনো ডিস্টার্ব নেই। নেক্সট আসছে 2sটা 1 হয়ে যাবে, 2sটা হয়ে যাবে 1, তাহলে 2s1 এ একটা, এবং 2p হয়ে যাবে 3, দেখো 2p3, এই একটা এই যে নতুন একটা এলো যেটা এইখান থেকে এখানে প্লেসড হয়েছে, অর্থাৎ এটা কি px py এবং হচ্ছে pz। তাহলে কতগুলো আছে ভ্যাকেন্ট? দেখো 1 2 3 4, অর্থাৎ তাই কার্বনের সবসময় যোজ্যতা হচ্ছে চতুর্যোজ্যতা, মানে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কোনটা কোনটা? দেখো এই একটা, চারটে থাকছে আনপেয়ার্ড ইলেকট্রন। কার্বনের থাকছে 4টি আনপেয়ার্ড ইলেকট্রন। এই আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য কার্বনের আমরা লিখতে পারি যোজ্যতা হচ্ছে সবসময় 4, অর্থাৎ আমরা সোজা বাংলা কথায় বলতে পারি যে এই কার্বন পরমাণুর সবসময় 4টি হাত থাকবে। কার্বন পরমাণুর সবসময় থাকবে 4টি হাত। এরপর আমরা বিভিন্ন উদাহরণগুলো শিখব। আমরা এরপরে কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথম উদাহরণ আমরা যেটা শিখব সেটা হচ্ছে মিথেন। এই মিথেন অণু সম্বন্ধে আমরা দেখি কেমন। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। দেখো মিথেন অণুটা কেমন দেখতে। এখানে কার্বনের আমরা এক্সাইটেড স্টেট সম্বন্ধে আলোচনা করব। 6টা আমরা আগে এক্ষুনি দেখিয়েছি। 1s1 1s2 2s1 আর হচ্ছে 2p3। তাহলে এখানে দুটো, এখানে একটা, আর 2pতে কটা থাকবে? 3টে। 1 2 3টে। এখানে কি হচ্ছে? হাইড্রোজেন আছে 4টে। তাহলে হাইড্রোজেনের আমরা জানি একটা, হাইড্রোজেন তো 1s আমরা আগেই জানি, হাইড্রোজেন একটা আছে মানে 1s1, এই যে একটা ইলেকট্রন। আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন কি হচ্ছে? পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে এখানে কনফিগারেশনটা কেমন হচ্ছে দেখে নাও। এইখানে কনফিগারেশনটা হচ্ছে s আর p3, মানে s দেখো একটা এবং p হচ্ছে 3টে, sp3 হাইব্রিড। এগুলো আমরা বন্ডিংয়ে বিশেষভাবে আলোচনা করব। হাইব্রিড, এটা হচ্ছে sp3 হাইব্রিড। আমরা এখানে আবার আরেকবার আলোচনা করি। তাহলে মিথেন CH4, তাহলে কার্বন কি থাকবে? তার এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট মানে উত্তেজিত অবস্থা। কনফিগারেশনটা দেখে নাও 1s2 2s1 2p3। তাহলে 1s2 দুটো ইলেকট্রন আছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। 2s1 এর একটা ইলেকট্রন, 2p3 একটা দুটো 3টে। ঠিক আছে, এবার আমরা শিখছি কি এখানে কার্বনের CH4 এ কি আছে? হাইড্রোজেন আছে 4টে। তাহলে 4টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মানে কি 1s1, এই যে 1s1 একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন। এখানে বন্ডিংটা কেমন হচ্ছে? হাইড্রোজেনের একটা 1s এর সঙ্গে বন্ডিং হচ্ছে একটা 2s1 এর। হাইড্রোজেনের আর একটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং হচ্ছে একটা 2p, মানে px, এটা px অরবিটাল, এটা আমরা জানি px। এটা হচ্ছে py, এটা হচ্ছে pz।
তার মানে কি হচ্ছে, এখানে কার্বনের sp3 অরবিটালের সঙ্গে আমার 4খানা হাইড্রোজেনের একটা সুন্দর বন্ডিং হচ্ছে। তার মানে এখানে s এর সঙ্গে এর 2s1 এর সঙ্গে হাইড্রোজেনের হচ্ছে 1s1, কার্বনের s এর p এর সঙ্গে px এর সঙ্গে হাইড্রোজেনের হচ্ছে 1s1, আবার এর py এর সঙ্গে 1s1, এর pz এর সঙ্গে 1s1। তার মানে এই sp3 হাইব্রিড, এই যে চারটেকে একসঙ্গে বলা হয় হাইব্রিড অরবিটাল, এবং এই চারটি কি থাকবে, একই প্লেনে থাকবে। এই চারটে অরবিটাল একই প্লেনে থাকবে এবং তার সঙ্গে থাকছে চারটে হাইড্রোজেন। এখানে আমরা উদাহরণটার একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম দেখি আমরা, দেখো সবাই। পিক্টোরিয়াল ডায়াগ্রামে কি থাকবে, কার্বন থাকবে অ্যাট দ্য মিডল, এখানে থাকছে এইগুলো হচ্ছে আমার, আর এই রকম একটা জিনিস থাকবে যেখানে এইগুলো থাকবে এস, মানে এটা হচ্ছে হাইড্রোজেন। তার মানে এখানে কোনখানে বন্ডিংটা থাকবে, এখানে থাকবে এই পজিশনে বন্ডিং থাকবে, এখানে একটা থাকবে হাইড্রোজেন, এখানে একটা থাকবে হাইড্রোজেন পরমাণু, আর এখানে একটা থাকবে হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি শিখছি, এখানে আমরা এই জায়গাগুলো বন্ডিংয়েও আমরা শিখবো পরবর্তীকালে, বন্ডিং যখন আলোচনা করব বা পরবর্তীকালে যখন করা হবে আমরা বন্ডিংয়েও পড়বো। হাইড্রোজেন হচ্ছে 1s মানে s অরবিটাল হচ্ছে গোলাকার, দেখো গোলাকার s অরবিটাল হাইড্রোজেনের ক্ষেত্রে। কিন্তু কার্বনের ক্ষেত্রে যখন হয়ে যাচ্ছে ওটা sp3 মানে s আর p, তাতে s এর ক্যারেক্টার 25% এবং p এর ক্যারেক্টার হচ্ছে 75%, কারণ দুটো মিলে হবে 100। এবং এখানে বন্ডিংটা কেমন হবে, কার্বন থাকবে অ্যাট দ্য মিডিলে, এবং এই যে sp3 অরবিটাল কেমন দেখতে হবে, এই রকমভাবে দেখতে হবে, এবং বন্ডিংটা এরকম হবে। এবং এইখানে অ্যাঙ্গেলটা সবসময় মনে রাখবে, অ্যাঙ্গেলটা হবে 109 ডিগ্রি 28 মিনিট, যে কোনো অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল হবে সবসময় 109 ডিগ্রি 28 মিনিট, এইখানে অ্যাঙ্গেলটা হবে। এবং এটাকে মিথেন, এটাকে আমরা বলবো অ্যালকেন, এবং অ্যালকেনের পরবর্তী উদাহরণ আমরা শিখবো। এখানে আমরা মিথেনটা সম্বন্ধে আলোচনা করেছি। নেক্সট আমরা যেটা 2 নম্বর উদাহরণ শিখবো সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যালকিন। এটাকে কেমন দেখতে আমরা একটু শিখবো। এটা হচ্ছে ইথিলিন, দেখিনি আমরা কেমন দেখতে। এখানে আছে দুটো কার্বন পরমাণু, এটা হচ্ছে আমার এক্সাইটেড স্টেট, দেখো কেমন পিকচার হবে, 1s2 2s1 2p3। তাহলে দেখে নাও, এইটা আমার কোনো কাজে লাগবে না, 1s2 কোনো কাজে লাগছে না আমার, তাহলে 2p3, একটা দুটো তিনটে, এটা কি px, এটা কি py, এটা হচ্ছে pz। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা দুটো কার্বন পরমাণু আছে এক্সাইটেড স্টেটে, তাহলে 1s আবার 2, এখানে দুটো 2s1, দেখে নাও এখানে একটা, আবার হচ্ছে 2p3, এটা খুব ভালোভাবে বুঝবে, একটা দুটো তিনটে, তাহলে এটা কি px, এটা py, আর এটা হচ্ছে pz। আচ্ছা, বন্ডিংটা কেমন হয় দেখো, এখানে ইথিলিনে প্রতিটা কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন থাকে sp2। তাহলে sp2টা আমি কেমনভাবে মেলাবো, কটা হাইড্রোজেন আছে, অবশ্যই 4টে, তাহলে এর ভাগে পড়বে দুটো, এর ভাগে পড়বে দুটো। তাহলে আমরা দেখো কেমন শিখছি আমরা। হাইড্রোজেন হচ্ছে 1s1, আবার হাইড্রোজেন 1s1, এখানে আবার একটা হাইড্রোজেন দাও 1s1, আবার একটা হাইড্রোজেন দাও 1s1। তার মানে এইটা এর সঙ্গে বন্ডিং করছে, এইটা এর সঙ্গে পেয়ার করছে, এইটা এর সঙ্গে পেয়ার করছে, এইটা এর সঙ্গে পেয়ার করছে। আর এই যে এর একটা এস আর এর একটা এস পরস্পরের সঙ্গে পেয়ার করবে, এবং পেয়ার করে করবে sp2। তাহলে দেখে নাও, এইভাবে করছে আমার sp2, এইভাবে করছে sp2। কীরকম পেয়ারিং করছে, sp2 হাইব্রিড। দেখো এই sp2 হাইব্রিড দেখাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা করে এই যে pz অরবিটাল ভ্যাকেন্ট রয়ে যাচ্ছে। তাহলে এই pz অরবিটালের কাজ কি, এই pz অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যাবে, কিন্তু এইটা হাইব্রিডাইজেশনের বাইরে। পিকচার আমরা দেখাবো। তাহলে এই যে sp2 আর sp2, এর sp2 এর সঙ্গে এর sp2 বন্ডিং হচ্ছে। আরেকবার দেখে নাও সিস্টেমটা কেমন হচ্ছে। তাহলে ইথিলিনের দুটো কার্বন পরমাণু এক্সাইটেড অবস্থায় আসছে, এক্সাইটেড অবস্থায় এসে তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি 1s2 2s1 2p3, তাহলে 2p3টা এরকমভাবে ভাঙছে, আবার কার্বন পরমাণুর 1s2 2s1 2p3 এরকমভাবে ভাঙছে। তাহলে এখানে px py pz, px py pz,
কটা আছে হাইড্রোজেন পরমাণু? অনলি 4। তাহলে এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, এর ভাগে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এরা পরস্পর বন্ডিং করে আনপেয়ার থেকে পেয়ার্ড হচ্ছে, এর একটা আনপেয়ার থেকে পেয়ার্ড হয়ে যাচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি এই 2s1 এর একটা আর এর যে 2s1 এর একটা, এরা পরস্পর বন্ডিং করছে, এরা পরস্পর বন্ডিং করে টোটাল কনফিগারেশনটা আনছে এস একটা আর পি দুটো, মানে sp2, যেখানে প্রতিটা এস এর পার্সেন্টেজ হচ্ছে 33.33% এবং পি এর পার্সেন্টেজ হচ্ছে 66.66%। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটোর যে পিজেড আছে, এই পিজেড দুটো পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে এখানে স্ট্রাকচারটা কেমন হবে একটু আঁকার চেষ্টা করো। দুটো কার্বন পরমাণু প্রথমে দিয়ে দেবে, এইটা হচ্ছে পরস্পরের সঙ্গে হেড অন ওভারল্যাপ হচ্ছে, sp2 এর হেড অন ওভারল্যাপ। এইখানে হবে আমার কার্বন পরমাণুর এই যে হাইড্রোজেনের সঙ্গে, এটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ওভারল্যাপিং হচ্ছে। এইগুলো তোমরা বন্ডিংয়ের ডিটেলস পড়বে। এই হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং, এই হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং, এইগুলো হচ্ছে লোব বলে, এগুলোকে তোমরা বন্ডিংয়ে পড়েছো বা পড়বে পরবর্তীকালে। আর এই যে জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে পাই বন্ডিং। পাই বন্ডিং সবসময় মনে রাখবে ল্যাটারাল ওভারল্যাপ হয়, তার মানে এইটা হচ্ছে সিগমা বন্ধন আর এইটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি ওভারল্যাপ অর হেড অন ওভারল্যাপ, আর পাই বন্ডিং হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ অর ল্যাটারাল ওভারল্যাপ। অর্থাৎ তার মানে যৌগটাকে কেমন দেখতে হবে? যৌগটাকে দেখতে হবে এইরকম, কার্বন এই একটা সিঙ্গেল বন্ড, একটা পাই বন্ধন, এই কার্বন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে আর এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন। এখানে অ্যাঙ্গেল কোনটা হবে? এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে এখানে অ্যাঙ্গেল। এবং যেখানে প্রতিটা কার্বন পরমাণু হচ্ছে sp2, এটাও sp2, এটাও sp2 হাইব্রিড, sp2 হাইব্রিড অরবিটালস। তাহলে আমরা এই জিনিসটা সম্বন্ধে আরেকবার আলোচনা করি। তাহলে আমরা ইথিলিন সম্বন্ধে পড়াশোনা করছি। ইথিলিনের স্ট্রাকচার কেমন এটা তোমরা ক্লাস 11এই বন্ডিং ক্লাসে আবার পড়েছো, আবার একবার দেখে নাও। তাহলে ইথিলিনের আমরা কার্বন পরমাণু দুটো, তাহলে কার্বনের এটা এক্সাইটেড স্টেটে কনফিগারেশন দেখো 1:2 2s1 2b3, আবার 1:2 2s1 2b3। তাহলে 1:2 মানে দুটো ইলেকট্রন আছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। 2s1 এ একটা, 2b3 তে একটা, দুটো তিনটে, এটাও একই রকমভাবে করেছি। হাইড্রোজেন পরমাণু কটা আছে? 4টে দেখতে পাচ্ছ। 4টে মানে আমরা এর ভাগে দুটো করে ভাগে দিয়ে দিলাম, এর ভাগে দুটো দিয়ে দিলাম। এবারে দেখো এর সঙ্গে বন্ডিং হচ্ছে, এর সঙ্গে এটা আনপেয়ার্ড, পরস্পর হয়ে যাবে পেয়ারিং চাইছি, এটাও পেয়ারিং হচ্ছে, এটাও পেয়ারিং হচ্ছে। এইবারে দেখো এইখানে এই 2s1 একটা থাকছে, আবার 2s1 একটা থাকছে, তাহলে এর সঙ্গে এটা পেয়ারিং হয়ে গেল, তাহলে টোটাল হয়ে গেল আমি sp2। তাহলে এইভাবে আমার হাইব্রিডাইজেশনটা কমপ্লিট হয়ে গেল sp2 এ। কিন্তু sp2 এ করে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা পিজেড অরবিটাল ভ্যাকেন্ট আছে, অ্যান্ড এখানেও আর একটা পিজেড অরবিটাল ভ্যাকেন্ট আছে। এই পিজেড এবং পিজেড পরস্পর যুক্ত হয়ে পাই বন্ধন সৃষ্টি করছে, যেটা হচ্ছে পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে হয়। এটা তোমরা বন্ডিংয়ে পড়বে যে হেড অন ওভারল্যাপিং হলে সেটাকে আমরা বলবো সিগমা বন্ধন, এবং পাশাপাশি ওভারল্যাপিং হলে সেটাকে আমরা বলবো পাই বন্ধন। এবং আরও একটা ইনফরমেশান তোমাকে দিয়ে রাখি, যেখানে সিগমা বন্ধন থাকলে সবসময় তার বন্ডিং খুব দৃঢ় হয়, মানে খুব মজবুত হয়। কিন্তু যখন পাই বন্ধন থাকবে সেই বন্ডিংটা খুব লুজ হয় বা লুজলি তাড়াতাড়ি ভেঙে যাবে, অল্প তাপেতেই ভেঙে যাবে। ওই জন্য আমরা পরবর্তীকালে পড়বো যে অ্যালকেন যৌগগুলো খুব সহজে বিক্রিয়া করে না, কিন্তু এটা হচ্ছে অ্যালকিন বা এর পরেরটা শিখবো আমরা অ্যালকাইন, মানে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, এগুলো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ, সেগুলো খুব সহজে তাড়াতাড়ি বিক্রিয়া করে যায়। কিন্তু অ্যালকেন মানে আগেরটা যেটা শেখালাম সেটা কিন্তু সহজে বিক্রিয়া করে না। এই জিনিসটা আমরা আঁকাটা আরেকবার দেখে নাও, তাহলে ক্লিয়ারলি ভিউ বোঝা যাবে খুব সুন্দর। তাহলে এখানে আমরা শিখছি দুটো কার্বন পরমাণু, এইখানে আমরা সুন্দর করে শিখলাম। এটা কি হলো? এটা হচ্ছে এটা সিগমা বন্ধন করছে। আচ্ছা, এরপরে এই একটা লোব, আর এই একটা লোব। তাহলে এখানে এই হলো হাইড্রোজেন, আর এইখানে এইটা হলো হাইড্রোজেন, এইখানে এইটা হলো হাইড্রোজেন, এখানে এইটা হলো হাইড্রোজেন। এইগুলো কি করছে? লোব তৈরি করছে, ও লোবগুলোতে ওভারল্যাপিং হচ্ছে, এগুলো তোমরা পড়েছো, ওভারল্যাপিং হচ্ছে। আর কি? এইটা হচ্ছে পাই বন্ধন, যেখানে পাই বন্ধনটা হচ্ছে আমার ল্যাটারাল ওভারল্যাপ, অর্থাৎ এইটা হচ্ছে আমার পাই বন্ধন। তাহলে এখানে সিস্টেমটা কেমন দেখতে? এই যে কার্বন পরমাণু পরস্পর, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, এখানে হাইড্রোজেন থাকছে, এখানে থাকছে হাইড্রোজেন, এখানে থাকছে হাইড্রোজেন, এখানে থাকছে হাইড্রোজেন, যেখানে এই অ্যাঙ্গেলটা হয় তোমার
120 ডিগ্রি। এরপরে আমরা পরবর্তী যে উদাহরণটা সম্বন্ধে আলোচনা করব, যেটা হচ্ছে C2H2। C2H2 নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিন সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এর বন্ডিং বা স্ট্রাকচার কেমন দেখতে হয় সেগুলো আমরা একটু পড়ব। তাহলে কার্বন এটা কি, এগেন এক্সাইটেড স্টেট। এর এক্সাইটেড স্টেট কনফিগারেশন আমরা জানি, দেখে নাও 1s2 2s1 আর 2p3। তাহলে এগুলো এঁকে ফেলবে, এগুলো আমরা শিখেছি আগে কেমনভাবে আঁকতে হবে, এরকম এরকম এরকম, যেখানে এইটা হচ্ছে px, এইটা হচ্ছে py এবং এটা হচ্ছে pz। এটা খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে বুঝবে। আচ্ছা, আবার একটা আমরা কার্বন এঁকে দিই এক্সাইটেড স্টেট, কারণ এখানে দুখানা কার্বন আছে তাই আমরা দুটো কার্বন নিয়ে আলোচনা করছি। তাহলে এটাও করে দাও 1s2 এর যে দুটো, তারপরে হচ্ছে 2s1 এর একটা এবং এরপরে হচ্ছে 2p3 যার হচ্ছে তিনটে, একটা দুটো তিনটে। এখানে যার এটা হচ্ছে px, এটা হচ্ছে py আর এটা হচ্ছে pz। দেখো তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন। তাহলে দুটো হাইড্রোজেনে এই হাইড্রোজেনের এখানে একটা থাকবে 1s আর 1s1 আর এখানে হাইড্রোজেনের একটা থাকবে 1s। তাহলে এর সঙ্গে কি হচ্ছে, পেয়ারিং হচ্ছে, বুঝতেই পারছো। এর সঙ্গে পেয়ারিং হবে, পেয়ারিং হয়ে এর আনপেয়ার্ড আর এর আনপেয়ার্ড মিশে হচ্ছে ফুল পেয়ার্ড হয়ে যাচ্ছে, পেয়ার্ড। আর এর আনপেয়ার্ড আর এর আনপেয়ার্ড মিশে হচ্ছে পেয়ার্ড। আর এর যে 2s1 আর এর 2s1 পরস্পর যুক্ত হয়ে পেয়ারিং হচ্ছে। তার মানে এখানে কনফিগারেশনটা কেমন হবে, এখানে কনফিগারেশনটা হবে sp। তার মানে এর একটা s আর এর একটা p, এর একটা s আর এর একটা p, তার মানে এই sp কনফিগারেশন। sp মানে কি, যেখানে s এর পার্সেন্টেজ হচ্ছে 50% এবং p এর পার্সেন্টেজ 50%। আর বাকি দেখো এইগুলো দেখো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে, বাকি দেখো এরা ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে, এরাও দেখো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। আমরা আগেই শিখেছি যে যখন এই pz এর আগেরটায় ভ্যাকেন্ট ছিল, এখানে কি আছে, pz তো ভ্যাকেন্ট আছেই, তার সঙ্গে pyও ভ্যাকেন্ট আছে এবং এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে পাই বন্ধন তৈরি করবে। তার মানে আগে কি ছিল, একটা ভ্যাকেন্ট ছিল, সেখানে একটা পাই বন্ধন। এখানে কি দেখো pyও ভ্যাকেন্ট, এরও py ভ্যাকেন্ট, মিশে হয়ে গেল দুটো ভ্যাকেন্ট তৈরি হচ্ছে। মানে দুটো ভ্যাকেন্ট থেকে হয়ে যাবে তৈরি হবে এবং সেখান থেকে হয়ে যাবে দুটো পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। তাহলে কনফিগারেশনটা কেমন হবে একটু দেখে নাও। কার্বন, এই কার্বন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, তার মানে এইটা হচ্ছে সিগমা বন্ধন করছে, এই একটা, এই একটা, এই হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন আমরা গোলাকার জানি 1s। ওকে, এইবারে আমরা এটা কোনটা আঁকলাম, এটা sp আঁকলাম, এটা sp একসঙ্গে আঁকলাম। এইবারে এইটা আঁকছি আমরা py বা pz যাই বলো না কেন, এর সঙ্গে এর বন্ধনটা হচ্ছে। তার মানে এর সঙ্গে হচ্ছে এর বন্ধন এবং যেটা এর সঙ্গে হচ্ছে এই যে ডবল করে দেখাচ্ছি দেখে নাও, এইটা হয়ে যাচ্ছে py এর সঙ্গে। তার মানে এখানে একটা পাই বন্ধন আর এখানে একটা পাই বন্ধন। তার মানে স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, যে কার্বন এখানে হবে ট্রিপল বন্ড, কার্বন এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, যেখানে মাঝখানেরটা হয় সিগমা আর ধারের দুটো হয়ে যায় পাই। এই স্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট, আমি আরেকবার দেখাবো এখানে পরবর্তীকালে, একবার দেখে নাও। আমরা অ্যাসিটিলিন আঁকছি, অ্যাসিটিলিন আঁকার চেষ্টা করছি। অ্যাসিটিলিন কেমন দেখতে, যেখানে কার্বন থাকে তার এক্সাইটেড স্টেটে, এর এক্সাইটেড স্টেট কনফিগারেশন কি 1s2 2s1 2p3, 1s2 2s1 2p3। তাহলে 1s2 দুটো, 2s1 এ একটা, 2p3 তে তিনটে, এখানেও একই রকমভাবে। হাইড্রোজেন আছে দুটো, তার মানে আমরা কি করছি, এখানে একটা হাইড্রোজেন দিয়েছি, এখানে একটা হাইড্রোজেন দিয়েছি, একটা একটা করে। তাহলে px এর সঙ্গে এর যে হাইড্রোজেনের 1s1 মিশে গেছে, আমরা হাইড্রোজেনটাকে এরকমভাবে লিখতে পারি। ওকে, হাইড্রোজেনকে আমরা এরকমভাবে লিখতে পারি 1s1, তার মানে একটা ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, একটা ইলেকট্রন এই px এর সঙ্গে পেয়ার্ড আপ হচ্ছে, পেয়ার্ড আপ হয়ে এটা হয়ে যাচ্ছে পেয়ারিং হয়ে যাচ্ছে, এটা পেয়ারিং হয়ে যাচ্ছে এবং এর একটা 2s1, এর একটা 2s1 মিক্সিং হচ্ছে, মিক্সিং হয়ে এরা দুজনে পেয়ার্ড আপ হচ্ছে, হয়ে যাচ্ছে sp হাইব্রিড অরবিটাল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এরও px py ফাঁকা, এরও py ফাঁকা, এরও py একটা, এরও py একটা এবং এই একটা একটা পরস্পরের সঙ্গে পেয়ার্ড আপ হচ্ছে, আনপেয়ার্ড থেকে পেয়ার্ড আপ হচ্ছে, পেয়ার্ড আপ হয়ে এরা তৈরি করবে পাই বন্ধন তৈরি করবে, এরা তৈরি করবে পাই বন্ধন এবং পাই বন্ধন করার পরে এই পিকচারটা হচ্ছে। এই পিকচারটা আমরা আরেকবার দেখাচ্ছি, একটু দেখে নাও ভালো করে মন দিয়ে। আমরা এটা মুছছি, মোছার পরে পাই বন্ধনটা তৈরি করব, আরেকবার দেখে নাও। তাহলে পিকচারটা কেমন হবে, আমরা প্রথমে কি করলাম, দুটো কার্বন আঁকলাম,
কার্বন আঁকার পরে এই রকমভাবে করব। এখানে এইটা হচ্ছে আমার মিক্সিং জোন, এটা হচ্ছে মিক্সিং জোন বা লোব বলে এগুলোকে। আচ্ছা, এইটা হচ্ছে বুঝতেই পারছো হাইড্রোজেন, এবং এইটা হচ্ছে বুঝতেই পারছো হাইড্রোজেন, এগুলো হচ্ছে মিক্সিং জোন বা লোব। আচ্ছা, এবারে আমরা কি করেছিলাম, পিজেড আর পিওয়াই ফাঁকা করেছিলাম। তাহলে এইটা করে নাও পিজেড, এই যে পিজেড, এরা পরস্পর আগে এটা করে নাও। তারপরে করব পিওয়াই, এই যে পিওয়াই, এইগুলো হচ্ছে ল্যাটারাল ওভারল্যাপিং হবে। তার মানে এর সঙ্গে এর হলো, আর হলো এর সঙ্গে এর, তার মানে এইটা হচ্ছে সিগমা, এইটা পাই আর এইটা পাই। আলটিমেট স্ট্রাকচারটা তাহলে কেমন হবে, এই কার্বন প্রথমে সিগমা বন্ধনগুলো টেনে নাও, এই একটা সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এইটাও সিগমা বন্ধন আগেরটা, আর এই শেষের দুটো হলো পাই বন্ধন। তার মানে সিগমা বন্ধন হবে সবসময় মুখোমুখি ওভারল্যাপিং, আর পাই বন্ধন হবে সবসময় পাশাপাশি বা ল্যাটারাল ওভারল্যাপিং। আজকে যে বিষয়টা নিয়ে পড়াশোনা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে। যদি তোমরা নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি পাও। নেক্সট ভিডিওয়ে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ, সমগণীয় শ্রেণী এবং IUPAC নোমেনক্লেচার, যেটা ছাত্রছাত্রীদের মধ্যে খুবই ভয়ের একটা সঞ্চার ঘটায়। IUPAC নোমেনক্লেচার খুব কত সহজে বোঝানো যায় সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।